এই থার্ড পার্ট অফ লেকচারে আমরা দুটো আরো লিমিট ক্যালকুলেট করে দেখব আর মনোটোন সিকোয়েন্সেস নিয়ে কিছুটা আলোচনা করব। তো প্রথমে দেখা যাক যে ফার্স্ট লিমিট যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে যে যদি mod x লেস দ্যান 1 হয় তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। তো এটার একটা স্পেশাল স্টাইল আছে প্রমাণের, যেটা এটার পরের এক্সাম্পলেও ব্যবহার করব। দেখা যাক কি করে করব। প্রথমত যদি x টা 0 হয় তাহলে তো x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 ফর অল n। সুতরাং ওই সিকোয়েন্সটা তোমার জিরো সিকোয়েন্স হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট সিকোয়েন্স টেকিং দ্য ভ্যালু 0। সুতরাং ওটার লিমিটটাও 0 হবে। এবার ধরো যে mod x লেস দেন 1 এরকম কোনো একটা রিয়েল নাম্বার x দেওয়া আছে যাতে x টা 0 নয়, তার মানে x টা -1 থেকে 1 ওপেন ইন্টারভ্যালে আছে কিন্তু 0 নয়। তাহলে আমি একটা নাম্বার ডিফাইন করছি h is equal to 1 divided by mod x minus 1। তাহলে দেখো যে যেহেতু mod x টা লেস দেন 1, 1 by mod x টা 1 এর চেয়ে বেশি, সুতরাং এই নাম্বার h যেটা সেটা 1 by mod x minus 1 is greater than 0, কারণ 1 by mod x টা 1 এর চেয়ে বেশি। আর এখান থেকে আরো একটু সিম্পল ক্যালকুলেট যদি করে দেখো তাহলে mod x সমান কত হবে, তাহলে আমি আগে লিখবো 1 plus h is equal to 1 by mod x। এই 1 টাকে বাঁ দিকে নিয়ে গেলাম, তারপরে রেসিপ্রোকাল নিয়ে নিলে, ইনভার্স নিয়ে নিলে জাস্ট mod x is equal to 1 by 1 plus h হয়ে যায়। তাহলে h is a positive number and also mod x is equal to 1 by 1 plus h। তাহলে আমি 1 plus h to the power n এটা equal to কত হবে? This will be equal to, actually mod x to the power n will be equal to 1 by 1 plus h to the power n, তাই না? সুতরাং আমি 1 plus h to the power n এর একটা এস্টিমেট নেব। তাহলে বাইনোমিয়াল থিওরেম থেকে আমি কি জানি যে 1 plus h to the power n যদি আমি লিখি তাহলে এটা হয়ে যায় equal to summation j is equal to 0 to n, n choose j, h to the power j, right? তাহলে আমি যদি এখানে রিকল করে নিই তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমার এই জিনিসটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার সামেশন n চুজ j h to the power j, তাই না? এটাই হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, যেখানে যেটা তোমার 1 থেকে n অবধি রেঞ্জ করছে। তাহলে তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো তাহলে এটার মধ্যে আরো কিছু কিছু টার্মস আছে, কিন্তু এটার যে n চুজ 1 টার্মটা সেটা কি হবে? n চুজ 1 h to the power 1, তাই তো? এটা একটা টার্ম আর বাকি অনেকগুলো টার্ম রয়েছে। n চুজ 1 মানে কি হচ্ছে? n চুজ 1 মানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল divided by 1 factorial into n minus 1 factorial, তাই না? তাহলে n minus 1 factorial, রাইট? তাহলে আমার যেটা হচ্ছে এখানে এটা n আর কি। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 ইত্যাদি n অবধি, আর n minus 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, আর এটার সাথে একটা h রয়েছে অবশ্যই, তাহলে n minus 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n 1 2 3 4 গুণ করে করে n minus 1 অবধি। তাহলে এটা ক্যান্সেল করে দিলে কতটুকু পড়ে থাকে? এটা জাস্ট পড়ে থাকে n ইন্টু h, এটা পড়ে থাকে। তাহলে এটার যে সেকেন্ড টার্মটা হচ্ছে nh, সেটা দেখতে পাচ্ছ। আর বাকি যে টার্মগুলো রয়েছে, বাকি টার্মগুলো সবই পজিটিভ, কারণ h টা পজিটিভ। তাহলে ভেবে দেখো এটা যে কোনো একটা আরবিট্রারি টার্ম কি হবে? এরকমই 1 এর জায়গায় আমি j লিখবো, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই j ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস j ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার j। তাহলে সেই নাম্বারটা কিন্তু 0 থেকে বড় হবে। তাহলে সবকটা নাম্বারই 0 থেকে বড়, আর সেটার যোগফল যদি দেখো তাহলে সেটা যে কোনো একটা টার্মের থেকে বড়।
সুতরাং 1 প্লাস এইচ টু দি পাওয়ার এন যেটা, সেটা এনএইচ থেকে বড় হচ্ছে। তাহলে তোমার কি দাঁড়িয়ে যাচ্ছে, যে যদি তুমি মড এক্স টু দি পাওয়ার এন নাও, তাহলে সেটা সমান কি 1 বাই 1 প্লাস এইচ টু দি পাওয়ার এন, আর সেই জিনিসটা লেস দেন 1 বাই এনএইচ হয়ে যাবে, কারণ 1 বাই এন 1 প্লাস এইচ টু দি পাওয়ার এন, তাহলে আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে 1 প্লাস এইচ টু দি পাওয়ার এন যেটা, সেটা গ্রেটার দেন এনএইচ হয়েছে, এটা বোঝাতে পেরেছি। তাহলে 1 বাই 1 প্লাস এইচ টু দি পাওয়ার এন যেটা, সেটা লেস দেন 1 বাই এনএইচ হয়ে যাবে। সুতরাং মড এক্স টু দি পাওয়ার এন যেটা, সেটা লেস দেন 1 বাই এনএইচ হয়ে গেল। এবার এক্সটা যেহেতু 0 নয়, সুতরাং মড এক্সটা গ্রেটার দেন 0, তাহলে মড এক্স টু দি পাওয়ার এনটাও 0 থেকে বড়। তাহলে কি দাঁড়াচ্ছে, যে mod x to the power n is greater than 0 and less than 1 by nh। এবার 1 by nh এর সম্বন্ধে কি জানো, তুমি জানো যে লিমিট n tending to infinity 1 by n, এটা তোমার ইকুয়াল টু 0, তাই না? this is equal to 0 as n tends to infinity, right? and so therefore, আর এইচটা কি, এইচটা তো একটা কনস্ট্যান্ট, কারণ এক্সটা তুমি ফিক্স করেছে, তার মানে এইচটাও ফিক্সড। তাহলে এটার সাথে তুমি যদি এটাই লিমিটটা তুমি 0 জানো, তাহলে এটার সাথে একটা স্কেলার এইচ যদি গুণ করে দাও, তাহলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তার মানে এই সিকোয়েন্সটা 0 তে যাচ্ছে, এই সিকোয়েন্সটা 0 তে যাচ্ছে। সুতরাং এনি সিকোয়েন্স which is sandwiched between them, that will also converge to 0। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mod x টু দি পাওয়ার n, সেটাও 0 হবে। তাহলে তুমি সেখান থেকে কি বলতে পারছো, আগের লেকচারে আমরা ডিসকাস করেছি যে mod x টু mod x mod of some terms of the sequence, ওটা যদি নাও, সেটা যদি নাল সিকোয়েন্স হয়ে যায়, তাহলে অরিজিনাল সিকোয়েন্সটাও নাল সিকোয়েন্স হবে। আর mod x টু দি পাওয়ার n মানে হচ্ছে x টু দি পাওয়ার n এর মডুলাস, তাহলে ওটা যেহেতু 0 তে যাচ্ছে, সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, সেটাও 0 তে যাবে, রাইট? তাহলে আমি বোঝাতে পেরেছি যে যদি mod x লেস দেন 1 হয়, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, এটা 0 হবে। একইভাবে আমরা করতে পারবো নেক্সট রেজাল্ট, সেটা কি বলছে, যে mod x যদি লেস দেন 1 হয়, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইন্টু x টু দি পাওয়ার n, এটাও ইকুয়াল টু 0 হবে। পদ্ধতিটা একই। তো তুমি আমি আগে বোঝাচ্ছি, তাহলে এইরকম করে তুমি যদি n এর যে কোনো পাওয়ার নাও, তাহলে বুঝতে পারবে যে আমাকে কি করতে হবে, যাতে আমি ওই লিমিটটাও আমি দেখিয়ে দিতে পারবো ইকুয়াল টু 0, প্রোভাইডেড অবশ্য এটা যে mod x লেস দেন 1 যদি হয়। আবার দেখো একই কর্ম করবো, যে যদি x টা 0 হয়, তাহলে x টু দি পাওয়ার n তো সবসময় 0 হচ্ছে, সুতরাং n x টু দি পাওয়ার n টাও 0 হচ্ছে। সুতরাং এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স টেকিং দ্য ভ্যালু 0 হয়ে গেছে, therefore লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু 0 হচ্ছে। এবার mod x যদি লেস দেন 1 হয়, তাহলে কি হবে, আমি জানি যে 1 বাই mod x ওটা গ্রেটার দেন 1 হবে, রাইট? আগের মতনই। আর আমি ডিফাইন করে দেব নাম্বারটা h is equal to 1 by mod x minus 1। x টা ফিক্স করে নিয়েছি, x টা ধরো একটা নন জিরো নাম্বার যাতে mod x is less than 1, সেটা যদি ফিক্স করো, তার মানে h টা ফিক্স করলাম। আর h টাকে যদি এটা বলি, তাহলে h টা গ্রেটার দেন 0 হবে, একদম আগের মতন। আর mod x সমান কি হবে, 1 by 1 plus h। তাহলে আমি লিখে নিলাম যে যেটার আমার ইচ্ছা, যেটা লিমিটটা বার করা, সেটা দেখতে কেমন হচ্ছে, n into mod x to the power n, এটা সমান হচ্ছে n into 1 plus h to the power n। তাহলে আমি আবার কি করব, আমি 1 plus h to the power n কে আগে এস্টিমেট করব, করে আমি সেটা দিয়ে এটা সম্বন্ধে কোনো বক্তব্য রাখার চেষ্টা করব, একদম আগের মতো। 1 plus h to the power n কে এস্টিমেট করলাম যে ওটা আছে সেকেন্ড টার্ম, সেটার থেকে বড়, সেটাকে ইউজ করেছি। আর এখানে 1 বাই ছিল, সেই 1 বাই কে ইউজ করে আমরা একটা প্রমাণ পেয়ে গেছিলাম, মানে একটা সুটেবল জিনিস পেয়ে গেছিলাম। একই কাজ আমি এখানে করতে চাইবো, কিন্তু এখানে দেখো ওই সেকেন্ড টার্মটা যদি নিতাম, তাহলে কি হতো, যে ওখানে একটা শুধু n আসতো, ওই রকম করে তোমার জাস্ট 1 বাই nh টাইপের জিনিস আসতো, কিন্তু এখানে অলরেডি একটা n ছিল, রাইট? তাহলে ওই n টা
দিয়ে তোমার এখানে মাথায় একটা n, নিউমারেটরে একটা n চলে আসতো, তাহলে এখানে নিউমারেটরে একটা n চলে আসতো, তাহলে n ক্যান্সেল হয়ে যেত। তাহলে সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমি কোনো বক্তব্য রাখতে পারবো না। তাহলে কি হয়ে যেত, ওখানে যে মাঝখানে যাই থাকুক সেটা লেস দেন 1/h হয়ে যায়। তাহলে সেটা খুব একটা ইউজফুল হবে না আমার অঙ্কটা কষতে গিয়ে। সুতরাং আমার এই পার্টিকুলার অঙ্ক যেহেতু এখানে n দিয়ে গুণ আছে, সেই জন্য আমি এখানে সেকেন্ড টার্ম না নিয়ে থার্ড টার্মটা নেব। তাহলে 1 প্লাস h টু দি পাওয়ার n যেটা, সেটার থার্ড টার্মটা কি, প্রথম টার্মটা তো 1, সেকেন্ড টার্মটা হচ্ছে n চুজ 1h, থার্ড টার্মটা হচ্ছে n চুজ 2h স্কোয়ার। তাহলে সেকেন্ড টার্মটা নিয়ে আমি কথা বলছি। বাকি সবকটা টার্ম আগে যেমন বললাম সবকটাই পজিটিভ হবে, তাহলে এটা সেকেন্ড টার্ম থেকে বড় হবে। এবার সেকেন্ড টার্মটাকে আমি বড় করে লিখছি। তাহলে কি হবে, নিউমারেটরে n ফ্যাক্টোরিয়াল হবে, ডিনোমিনেটরে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হবে, আর h স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে গুণ করছো। তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল করে দাও, তাহলে নিউমারেটরে শুধু n ইন্টু n মাইনাস 1 পড়ে থাকে। কারণ তুমি তো জানো যে n ফ্যাক্টোরিয়াল ইজ 1 ইন্টু 2 ইন্টু 2 3 এটসেট্রা টিল n, আর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 এটসেট্রা টিল n মাইনাস 2। তাহলে n মাইনাস 2 অবধি যদি ক্যান্সেলড হয়ে যায়, তাহলে শুধু পড়ে থাকে n মাইনাস 1 ইন্টু n, তলায় 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। তাহলে এই সেকেন্ড টার্মটা আসলে এটার সাথে সমান। এবার আমি একটা ট্রিক করছি। কি ট্রিক করছি, যে আমি n স্কোয়ার থেকে ভাগ আর গুণ দুটোই করে দিচ্ছি। তাহলে আমি n ইন্টু n মাইনাস 1 বাই n স্কোয়ার ইন্টু n স্কোয়ার h স্কোয়ার বাই 2 এটাকে লিখতেই পারি। সেটা লিখলাম, তাতে আমার কি লাভ হবে, যে আমি এই যে নিউমারেটর আছে এটাকে n দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি কি পাচ্ছি, একটা n ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 1 বাই n এইটুকুন পড়ে থাকছে। n ইন্টু n মাইনাস 1 বাই n স্কোয়ার যদি লেখো, একটা n ক্যান্সেল হলো, তাহলে n মাইনাস 1 বাই n পড়ে থাকলো, তার মানে 1 মাইনাস 1 বাই n পড়ে থাকলো। তাহলে 1 মাইনাস 1 বাই n নাম্বার যেটা, সেটাকে দেখো, সেটা 1 মাইনাস 1 বাই n ইন্টু 1 মাইনাস 2 বাই n এর থেকে বড়। কেন বড়, কারণ 1 মাইনাস 2 বাই n যেটা, সেটা তো একের চেয়ে ছোট, তাই না? তাহলে 1 মাইনাস 2 বাই n যেহেতু একের থেকে ছোট, কি বলছি, যে আমার 1 মাইনাস 2 বাই n এই নাম্বারটা নিশ্চয়ই করে একের চেয়ে ছোট। তাহলে একের সাথে যদি আমি কিছু গুণ করি, তাহলে একের সাথে এখানে আমি মাল্টিপ্লাই করছি 1 মাইনাস 1 বাই n, ঠিক আছে? তাহলে আমি যদি এটার সাথে 1 মাইনাস 1 বাই n মাল্টিপ্লাই করি, তাহলে এই দিকেও আমি যদি 1 মাইনাস 1 বাই, এটা ব্র্যাকেট ধরে নাও, তাহলে এটা 1 মাইনাস 1 বাই n এর সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে অবভিয়াসলি এটা এটার থেকে ছোট হয়ে গেছে, রাইট? ওটাই এখানে লিখেছি যে 1 মাইনাস 2 বাই n যেটা, সেটা একের চেয়ে ছোট, সুতরাং 1 মাইনাস 1 বাই n ইন্টু 1 মাইনাস 2 বাই n, সেটা 1 মাইনাস 1 বাই n এর থেকে ছোট। এটা প্রথম বক্তব্য, ঠিক আছে? দ্বিতীয় বক্তব্যটা লিখছি যে 1 মাইনাস 1 বাই n ইন্টু 1 মাইনাস 2 বাই n যেটা, সেটা আমার 1 বাই 2 স্কোয়ার থেকে বড় হবে। সেটা কেন হবে, সেটা দেখো, যে আমি যদি করি এখানে, তাহলে তোমার দাঁড়াচ্ছে কি, যে 1 বাই n যেটা, 1 বাই n এটা তোমার 2 বাই n এর থেকে ছোট, আর 2 বাই n যদি হাফ এর থেকে ছোট হয়, ধরো, হ্যাঁ, তাহলে 1 বাই n তো 2 বাই n এর থেকে ছোট সব সময়, আর 2 বাই n যদি হাফ এর থেকে ছোট হয়, তাহলে এটা কি দাঁড়াবে, এটাতে দাঁড়াচ্ছে যে this implies, তোমার মাইনাস যদি নিয়ে নাও, তাহলে 1 মাইনাস হাফ যেটা, সেটা তোমার 1 মাইনাস 2 বাই n থেকে ছোট, আর সেটা অবশ্যই করে 1 মাইনাস 1 বাই n এর থেকে ছোট, রাইট? তাহলে 1 মাইনাস হাফ মানে কি, 1 মাইনাস হাফ মানে হচ্ছে তোমার হাফ, রাইট? তাহলে দাঁড়াচ্ছে কি, হাফ ইজ লেস দেন 1 মাইনাস 1 বাই, সরি, 1 minus 2 by n, and that is less than
1 minus 1 by n, এটা তুমি পাচ্ছ, রাইট? সো দিস ইজ মাই কনক্লুশন। তো এটাকে একটু যদি আমি বলি তাহলে এখানে একটু এটার উপরে চেপে গেছে, কিন্তু যাই হোক, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি যদি 2/n টাকে হাফ এর থেকে কম নিয়ে নিই, তাহলে 1/n লেস দেন 2/n লেস দেন হাফ হচ্ছে। তাতে দাঁড়াচ্ছে কি যে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস হাফ লেস দেন মাইনাস 2/n লেস দেন, সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, তো আমি এটাকে এটা হবে তোমার এখানে অ্যাকচুয়ালি 1 minus 1 by n হবে, রাইট? তাহলে 1 minus half is less than 1 minus 2 by n is less than 1 minus 1 by n এটা হবে। আর সেটা হওয়া মানে হচ্ছে যে half is less than 1 minus 2 by n। দাঁড়াও একটু আবার করে আমি পরিষ্কার করে বোঝাচ্ছি, ঠিক আছে? So what do I want to say is the following, যে আমার যদি আমি এই জিনিসটা নিই, ঠিক আছে, তাহলে আমি এখানে করছি যে 1/n লেস দেন 2/n লেস দেন হাফ যদি নিই, তাহলে আমি মাইনাস সাইন যদি লাগাই তাহলে আমি পাচ্ছি মাইনাস হাফ ইজ লেস দেন মাইনাস 2/n ইজ লেস দেন মাইনাস 1/n। এটা অন্তত ঠিক আছে, কিন্তু এটার মানে কি, দিস ইমপ্লাইজ আমি পুরোটাতে আমি যদি যোগ করি 1, তাহলে 1 minus half is less than 1 minus 2 by n is less than 1 minus 1 by n, এটা দাঁড়াচ্ছে, রাইট? মাইনাস এটাকে 1 by n less than 2 by n less than half যদি নিই, তাহলে মাইনাস হাফ less than minus 2 by n less than minus 1 by n হয়ে যাবে। তার মানে 1 minus half less than 1 minus 2 by n less than 1 minus 1 by n হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে? তার মানে এটা হয়ে যাচ্ছে half is less than 1 minus 2 by n is less than 1 minus 1 by n, এটা বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমার this is what I am saying। তাহলে এটা কখন হচ্ছে? যদি তোমার 2/n টা লেস দেন হাফ হয়, তাহলে অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ এটা। আর এটা পেয়ে আমার কি লাভ হলো? দেখো 1 minus 1 by n টা হাফের চেয়ে বড় হয়ে গেছে, আর 1 minus 2 by n সেটাও হাফের চেয়ে বড় হয়ে গেছে। সুতরাং 1 minus 1 by n into 1 minus 2 by n যেটা, সেটা 1/2 স্কয়ার থেকে বড় হয়ে গেছে। তাহলে আমি যদি 2/n less than half নিই, তার মানে কি 1/n less than 1/4 নিই, তাহলে 1/n less than 1/4 নেওয়া মানে কি n টা গ্রেটার দ্যান 4। তাহলে n যদি গ্রেটার দ্যান 4 নিই, তাহলে আমার এই নাম্বারটা n into n minus 1 by n square সেটা 1/4 এর থেকে বড় হয়ে গেছে। বোঝাতে পেরেছি? তাহলে let us clear all these things first। ওকে, তাহলে আমার প্রিভিয়াস এটা কি ছিল? সরি, আমার ছিল কি যে 1 plus 1 by 1 plus h to the power n যেটা ছিল সেটা n into n minus 1 by n squared into n squared h squared by 2 থেকে বড় ছিল। এবার n into n minus 1 by n squared যেটা, সেটা 1/4 এর থেকে বড় হবে provided n is greater than 4। তাহলে কি দাঁড়াচ্ছে যে 1 plus h to the power n সেটা 1/4 into n squared h squared by 2 থেকে বড় হবে যদি n, ওটাই দাঁড়াচ্ছে, এটার বদলে আমি যদি 1/4 লিখি, যদি আমার n টা গ্রেটার দ্যান 4 হয়। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে দেখো, এটার মানে কি হচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 2 কিউব হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস h টু দি পাওয়ার n যেটা হলো, সেটা n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 2 কিউব, এটার থেকে বড় হলো। তাহলে কেরামতিটা কি করতে হলো? আমার উদ্দেশ্য ছিল এখানে যেহেতু একটা n এরকম একটা মাল্টিপ্লিকেশন আছে, আমি যখন 1 বাই করব সেটা আমার কিছু একটা n স্কোয়ার্ড এর থেকে কমাতে হয়। সুতরাং ওই n স্কোয়ারটা ডিনোমিনেটরে যাবে, তাহলে n ডিভাইডেড বাই n স্কোয়ার্ড হলে 1/n পাবো, তাতে আমার একটা এস্টিমেশনটা ভালো হবে। এবার সেটা করতে গিয়ে আমি দেখছি এটা একটা এক্সট্রা টার্ম এসে যাচ্ছে। তো এই টার্মটাকে আমি ম্যানেজ করছি, যে সবসময় করা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যদি আমার 4 এর চেয়ে n বড় হয়ে যায়, তাহলে এটা একটা কনস্ট্যান্ট 1/2 স্কোয়ার থেকে বড় হয়ে গেছে। তাহলে আমি ওইটাকে রিপ্লেস করে দিয়েছি, তাহলে ওটার আর
ওটার মধ্যে যে এনটা ছিল সেটা আর ইফেক্ট করছে না। তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে যে এন যদি গ্রেটার দ্যান 4 হয় তাহলে এরকম একটা কনস্ট্যান্ট এসে যাচ্ছে ইনটু h স্কয়ার বাই 2 টাও তো কনস্ট্যান্ট, আরেকটা কনস্ট্যান্ট ইনটু n স্কয়ার, তার মানে একটা কনস্ট্যান্ট পজিটিভ কনস্ট্যান্ট ইনটু n স্কয়ার এরকম একটা নাম্বারের চেয়ে 1 প্লাস h টু দি পাওয়ার n এটা বড় হয়ে গেছে, এটা আমি দেখাতে পারছি। এটাই আমার কেরামতির জায়গাটা। কখন দেখাতে পারছি? যখন nটা গ্রেটার দ্যান 4। তাতে লাভের লাভ কি হবে? আমি প্রথমে এটাকে 1 বাই করব, করে n দিয়ে গুণ করব, তাই না? আমার সেটাই তো উদ্দেশ্য। n ইন্টু মড x টু দি পাওয়ার n, এটাকেই আমি এস্টিমেট করতে চাইছি। তাহলে আমার 1 প্লাস h টু দি পাওয়ার n পেয়েছি। সুতরাং আমি যদি n ইন্টু x টু দি পাওয়ার n এটার যদি মডিউলাস নিই, সেটা সমান কি হয়? সেটা সমান আমার হয় অ্যাকচুয়ালি, সরি, এটা সমান হয়ে যাচ্ছে তোমার this is equal to n divided by 1 plus h to the power n, right? এই যে mod x mod n x to the power n এই নাম্বারটাই এই নাম্বারের সাথে সমান। আর এই নাম্বারটাকে তুমি এস্টিমেট করে ফেলেছো, এনটাকে ভুলে যাও, যে এটা n স্কোয়ার্ড h স্কোয়ার্ড বাই 2 কিউব এটার থেকে ছোট হবে। কারণ 1 প্লাস h টু দি পাওয়ার nটাকে তুমি দেখিয়ে দিয়েছো যে n স্কোয়ার্ড h স্কোয়ার্ড বাই 8 এর থেকে বড়, রাইট? সো লেট আস ক্লিয়ার अगेन, let us not do it। হ্যাঁ, মানে আমি এটা দেখিয়েছি যে তোমার 1 প্লাস h টু দি পাওয়ার n যেটা, সেটা n স্কোয়ার h স্কোয়ার বাই 8 এর থেকে বড়। সুতরাং n ডিভাইডেড বাই করলে ওটা n ইন্টু 2 কিউব বাই n স্কোয়ার h স্কোয়ার এটার থেকে ছোট হয়ে গেল। এবার লাভ কি হলো? ওই যেটা প্রথম থেকে বলার চেষ্টা করছি, যে এটা তো একটা কনস্ট্যান্ট, আর n ডিভাইডেড বাই n স্কোয়ার করাতে এটা একটা 1 বাই n এসে গেল। এবার 1 বাই n যে সিকোয়েন্সটা, সেটা তো তোমার জিরোতে কনভার্জ করে যাচ্ছে as n tends to infinity, right? And so therefore if you multiply it with a scalar, that will also converge to 0 as n tends to infinity। তাহলে mod n x to the power n এইটা is sandwiched between the constant sequence 0 and a sequence which is converging to 0। Therefore স্যান্ডউইচ থিওরেম থেকে বলছে যে এই লিমিটটা n tending to infinity n into mod x to the power n, that will also be equal to 0। সুতরাং again using the result যেটা আমরা আগের লেকচারে প্রমাণ করেছি, যে একটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের মডিউলাস যদি নিই, আর সেই নতুন সিকোয়েন্সটা যদি নাল সিকোয়েন্স হয়, তাহলে অরিজিনাল সিকোয়েন্সটাও নাল সিকোয়েন্স হবে। ওখান থেকে ফলো করে যাচ্ছে যে লিমিট n tending to infinity n x to the power n is 0, right? Okay, so let us go to the next part। So next part is what? That I want to talk about an important result। এটা আমি প্রমাণ করব না, কিন্তু এই রেজাল্টটা তোমাদের মনে রাখতে হবে। কি বলছে? যে ধরো যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া আছে যার কোনো টার্মটাই 0 নয়, তাহলে তুমি দেখো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মড xn প্লাস 1 বাই xn, মানে পরপর টার্মগুলোর পরের টার্মের থেকে আগের টার্মের ফ্র্যাকশনটা নাও, মানে জাস্ট যেটা লেখা আছে জাস্ট xn প্লাস 1 বাই xn নাও, তার মডিউলাস নাও, and suppose that this limit is equal to n। তাহলে এই lটা লিমিটটা যদি তোমার প্রথমত লক্ষ্য করো যে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তার কারণ হচ্ছে যে এটা সবই তোমার তাহলে পজিটিভ টার্মস হয়ে যাচ্ছে, xn গুলো সব নন নেগেটিভ, xn গুলো সব নন জিরো। তাহলে xn প্লাস 1 বাই xn করলে সবই তোমার কিছু রিয়েল নাম্বারস পাচ্ছ, তার মড নিচ্ছ, সুতরাং সব তোমার পজিটিভ রিয়েল নাম্বারস পাচ্ছ, কোনোটাই জিরো তো হবে না। তাহলে সব পজিটিভ রিয়েল নাম্বার যদি পাও, তাহলে তার লিমিট যদি নাও, তাহলে সেটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে বাধ্য। তাহলে সেটা এটা তো হবেই,
কিন্তু l যদি less than 1 হয় তাহলে অরিজিনাল যে সিকোয়েন্স সেটা 0 তে যাবে, আর l যদি greater than 1 হয় তাহলে limit n tending to infinity mod xn টা ডাইভার্জ করে যাবে, মানে mod xn will be a divergent sequence diverging to infinity। এটা হচ্ছে তোমার রেজাল্টটা, যে যদি তোমার যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া থাকে তার যদি xn plus 1 by xn এই রেশিও গুলো নাও, তার যদি মডুলাস নিয়ে নাও, এবার তোমার যদি ভাবতে সুবিধা হয় তুমি আগে সবকটাকে পজিটিভই না হয় ধরে নাও, তাহলে মডটা তুলে দাও, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn plus 1 by xn যদি l হয়, এটা যদি তুমি বার করে ফেলতে পারো, সেই l টা যদি লেস দেন 1 হয় তাহলে তোমার অরিজিনাল সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে, আর l যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অরিজিনাল সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে, যদি তোমার সিকোয়েন্স থাকে একটা সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস। ঠিক আছে, আমি একটু স্পেশাল কেস বললাম, আর যদি জাস্ট নন জিরো টার্মস নাও তাহলে মড ফড নিয়ে বলতে হবে আর কি। তাহলে এই রেজাল্টটা আমি প্রমাণ করছি না, এটা আমরা মনে রাখবো, এটাকে ব্যবহার করে আমি একটা খুব ইম্পর্টেন্ট লিমিট প্রমাণ করছি, যেটা আমরা ভীষণ ব্যবহার করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, কিন্তু তখন প্রমাণটা করতে পারিনি কারণ তখন আমরা সিকোয়েন্স খুব একটা ডিটেলসে পড়িনি। কি বলছি যে এক্সটা যদি ধরো যে কোনো রিয়েল নাম্বার নিয়েছো, একটা সিকোয়েন্স কনসিডার করো যেটা হচ্ছে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, মানে এক্সটা ফিক্স করেছো, এবারে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এটাকে un বলো, তাহলে তুমি ক্যালকুলেট করো হোয়াট ইজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মড অফ un প্লাস 1 বাই un। তাহলে এটা কত হবে, এটা হবে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un প্লাস 1 এর মানটা লেখো, un প্লাস 1 এর মান হবে mod x to the power n plus 1, mod of x to the power n plus 1 মানেই mod x to the power n plus 1 একই জিনিস, ডিভাইডেড বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, ওটা তো পজিটিভ সেজন্য মড লাগানোর দরকার নেই, ডিভাইডেড বাই mod un, mod un সমান কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই mod x to the power n। তাহলে যা যা ক্যান্সেল হয় সব ক্যান্সেল করো, দেখো mod x to the power n ক্যান্সেল, এখানে কিন্তু খেয়াল করো আমি নন জিরো নিয়ে নিয়েছি, সাবধানে, ঠিক আছে। তাহলে আমার mod x to the power n ক্যান্সেল না হলে তো ভাগই করতে পারতাম না, তাহলে mod x to the power n ক্যান্সেল হয়ে গেল, শুধু mod x পড়ে রইলো, আর এই n ফ্যাক্টোরিয়াল আর n plus 1 ফ্যাক্টোরিয়াল এটার মধ্যে কি পড়ে রইলো, শুধু n plus 1 পড়ে রইলো, n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে কারণ n plus 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ইনটু n plus 1, তাই না। সুতরাং এইটা পড়ে থাকে, এবার এই লিমিটটা কত হচ্ছে, এই লিমিটটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 0 হচ্ছে, তার কারণ হচ্ছে যে mod x তো একটা কনস্ট্যান্ট, আর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n plus 1 কত হবে, ওটা 0 হবে, কারণ ওটা জাস্ট শুরু হচ্ছে হাফ থেকে, হাফ 1/3 1/4 ইত্যাদি করে করে যাচ্ছে, ওই লিমিটটা একই হবে উইথ দ্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n, রাইট। প্রথম একটা টার্ম বাদ দিলে লিমিটটা তো পাল্টায় না, সুতরাং তোমার এই লিমিটটা 0 পাচ্ছ, তাহলে এই লিমিটটা যদি 0 পাও তাহলে আগের রেজাল্ট থেকে তুমি কি বলে দিতে পারছো, এটা একের চেয়ে কম হয়ে গেল, তাই না। un প্লাস 1 বাই un নিলে তার মডিউলাস নিলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি করে যেটা পেলে সেটা একের চেয়ে কম হয়ে গেছে, তাহলে আগের রেজাল্ট বলছে যে তাহলে অরিজিনাল যে সিকোয়েন্সটা সেটা কিন্তু নাল সিকোয়েন্স হয়ে যাবে। তাহলে আমার অরিজিনাল সিকোয়েন্স এখানে কি ছিল, x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা 0 হয়ে গেছে, এটাই হচ্ছে আমার এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট যে জিনিসটা করব, এখানে আমি জাস্ট এই ধরনের সিকোয়েন্সটা কিরকম সেটা একটু বলে এটার একটা মেন থিওরামটা বলবো, প্রমাণ আমরা করব না, আর কয়েকটা এক্সাম্পল দেব। তাহলে আমার সিকোয়েন্সটাকে কি বলছি, মনোটোন সিকোয়েন্স। মনোটোন মানে হচ্ছে এক রসা থাকে, মানে রকমটা রকম পাল্টায় না, যদি এক ধরনের বিহেভিয়ার থাকে সেই বিহেভিয়ারটাই কন্টিনিউ করে যাবে প্রত্যেকটা জায়গায়, এইরকম যদি অবস্থা হয় তাহলে সেটাকে বলে একটা মনোটোন অবস্থা। তাহলে এই অবস্থা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই, আমরা সিকোয়েন্স নিয়ে কথা বলতে চাইছি, তাহলে একটা মনোটোন সিকোয়েন্স বলতে আমরা বোঝাতে চাইছি যে ওটার একটা প্রপার্টি সেটা যে সব জায়গায় একরকম থাকবে। তো ওটা মানে কি, what is the property that if it is of the type যে ওটার xn is less than or equal to xn plus 1 for all n, এটা যদি হয়
তাহলে ওটাকে বলবো মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। তাহলে সেটা কিরকম দেখতে হচ্ছে, x1 লেস দ্যান অর ইকুয়াল টু x2 লেস দ্যান অর ইকুয়াল টু x3 লেস দ্যান ইকুয়াল টু x4 ইত্যাদি, মানে ক্রমশ বাড়ছে বা সমান থাকছে, কখনোই কমছে না। তো কখনোই কমছে না, সেজন্য এটার আরেকটা নাম দেওয়া হয় মনোটনিক্যালি নন ডিক্রিজিং। কিন্তু বেশিরভাগ সময় আমরা মনোটনিক্যালি ইনক্রিজিংই বলবো এটাকে। তার মানে লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে স্ট্রিক্টলি লেস দ্যান যদি হয় তাহলে তার একটা আলাদা নাম দিচ্ছি, সেটা হচ্ছে xn লেস দ্যান xn প্লাস 1। এই যদি প্রপার্টিটা রাখে, মানে প্রত্যেকটা nth টার্ম যদি n প্লাস 1th টার্ম থেকে স্ট্রিক্টলি ছোট হয়, তাহলে ওটাকে স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং বলবো। তাহলে ইনক্রিজিং এর ক্ষেত্রে যেরকম, ডিক্রিজিং এর ক্ষেত্রে একই রকম ডেফিনিশন দেব, যে যদি প্রত্যেকটা nth টার্ম n প্লাস 1th টার্ম থেকে বড় বা সমান হয়ে যায়, মানে ক্রমশ কমতে যদি থাকে সিকোয়েন্সটা বা সমান থেকে যায়, তার মানে x2 টা লেস দ্যান অর ইকুয়াল টু x1, x3 টা লেস দ্যান অর ইকুয়াল টু x2, x4 টা লেস দ্যান ইকুয়াল টু x3, এরকম যদি হয়, তার মানে কখনোই বাড়বে না, কমবে বা সমান থেকে যাবে, তাহলে ওটাকে মনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স বলবো। অথবা আরো স্পষ্ট করে বলতে যদি চাই, তাহলে মনোটনিক্যালি নন ইনক্রিজিং বলবো, মানে বাড়ছে না কখনোই, আইদার সমান থাকছে অথবা কমছে। তাহলে যদি আরো স্পষ্ট করে এদের দিকে তাকাতে চাই, তাদেরকে বলবো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং। তার মানে হ্যানো সিকোয়েন্স যার n প্লাস 1th টার্মটা সবসময় nth টার্ম থেকে স্ট্রিক্টলি ছোট হবে, সমান হওয়ারও প্রশ্ন নেই। যদি স্ট্রিক্টলি ছোট হয় তাহলে ওটাকে স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং করবো। আমরা এটাতে একটা মেজর রেজাল্ট জাস্ট উক্তি করে দেব, আর সেটাকে ইউজ করে কিছু এক্সাম্পল দেখব। আমরা এটা প্রমাণ করছি। বক্তব্যটা কি, যে এই সিকোয়েন্স গুলোকে এত পাত্তা এই কারণে দেওয়া হয় যে এই সিকোয়েন্সের মধ্যে তোমার বিহেভিয়ারটা খুব ওয়েল ডিফাইন্ড। তোমার যদি একটা মনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স দেওয়া থাকে, তার দুটো সম্ভাবনা রয়েছে। দেখো, এটা সবসময় বাউন্ডেড বিলো হবে। মনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স যদি হয়, তাহলে সেটা কিরকম, x1 লেস দ্যান অর ইকুয়াল টু x2 লেস দ্যান ইকুয়াল টু x3 লেস দ্যান ইকুয়াল টু x4 ইত্যাদি, এরকম চলছে। সুতরাং সবচেয়ে ছোট একটা টার্ম সব সময় আছে x1। এবার যে এটা বাড়ছে বা সম থাকছে, সেটা হতেই পারে দু রকম ঘটনা করতে পারে। একটা হতে পারে যেটা একটা জায়গায় বাউন্ডেড হয়ে গেল, বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল, এটার একটা আপার বাউন্ড থাকলো। অথবা হতে পারে যে কোথাও বাউন্ডেড হলো না, এটা ক্রমশ বাড়তেই থাকলো, তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ হলো। তাহলে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়, তাহলে ওই মনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট হবে, এটা প্রমাণ করে দেওয়া যায়। আর শুধু কনভার্জেন্ট হবে না, এটা প্রমাণ করা যায় যে এটা তোমার কি হবে, এটা কনভার্জ করবে কোথায়, টু ইটস, বক্তব্যটা ভুল হয়ে গেছে। এখানে কি হবে, এখানে হবে তোমার it will converge to its least upper bound, right? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে কি করে কনভার্জ করে, এটা তো ক্রমশ বাড়ছে, বাড়ছে বাউন্ডেড অ্যাবাভ যদি হয়, তাহলে ইট উইল কনভার্জ টু ইটস লিস্ট আপার বাউন্ড। আর যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ইট উইল ডাইভার্জ টু ইনফিনিটি। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারছো? আর মানে এইটাই যে আমার কেন ভুলটা হলো বুঝতে পারছিস, এটা যা ছিল এটা কপি পেস্ট করতে গিয়ে এটা ভুল হয়েছে, সঠিক কথাটা নীলে লেখা আছে। ওকে, একইভাবে যদি আমার একটা মনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হয়, সেটা সবসময় বাউন্ডেড অ্যাবাভ হবে, কারণ ওটা x1 তো সবচেয়ে বড়, তারপরে x2, তারপরে x3, তারপরে x4 ইত্যাদি। কোথাও কোথাও সমান হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু কখনোই বাড়বে না। সুতরাং x1 টাই সবচেয়ে বড়, তারপরে x2 টা তার থেকে ছোট বা সমান, x3 তার থেকে ছোট বা সমান ইত্যাদি। তাহলে এই ধরনের সিকোয়েন্সেরও দুটো মাত্র পসিবিলিটি আছে। একটা হচ্ছে যে ওটা বাউন্ডেড বিলো হয়ে গেল, মানে একটা নাম্বার পাওয়া গেল, তার থেকে ছোট আর হলো না। অথবা ওই রকম কোনো নাম্বার পাওয়া গেল না, তার মানে ওটা ক্রমশ ছোট হতে থাকলো। তাহলে যদি কোনো নাম্বার পাওয়া যায় যেখানে ওটা
যার পর থেকে আর কমবে না, তাহলে এই ধরনের সিকোয়েন্স কনভার্জেন্ট হয়ে যায়। আর কোথায় কনভার্জ করে টু ইটস গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর যদি সেরকম নাম্বার না পাওয়া যায়, তার মানে একটা মনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স যদি আনবাউন্ডেড বিলো হয়, তাহলে ওটা ডাইভার্জেন্ট টু মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। তার মানে একটা মনোটনিক সিকোয়েন্স ইজ আইদার কনভার্জেন্ট অর প্রপারলি ডাইভার্জেন্ট। মানে ওটা যদি ইনক্রিজিং হয় তাহলে যা বললাম, it will converge if it is bounded above, monotonically decreasing হলে it will converge if bounded below। আর কোথায় করবে সেটাও বলে দেওয়া যায়। it will monotonically increasing bounded above হলে it will converge to its least upper bound, and monotonically decreasing bounded below হলে it will converge to its greatest lower bound। আর যদি সেরকম না হয় দুটোর ক্ষেত্রেই, তাহলে they will be properly divergent। এটা হচ্ছে তোমার বক্তব্য, রাইট? সো দিস ইজ, এটাকে ধরে রাখো যেটা আমি ভুল করেছি, বোঝাতে পেরেছি আর কি। তাহলে এই জিনিসটাকে আমরা ব্যবহার করে আমরা কিছু এক্সাম্পল দেখব। তাহলে প্রথম এক্সাম্পল দেখা যাক। এটা কি বলছে যে ধরো একটা সিকোয়েন্স xn নিলাম, যেখানে xn ইজ ইকুয়াল টু 4n plus 3 ডিভাইডেড বাই 3n plus 5। তাহলে এই সিকোয়েন্সটা কি রকম সিকোয়েন্স আমরা দেখতে চাইছি। তাহলে এইরকম তোমরা একাধিক দেখতে পাবে, এই ধরনের অঙ্ক প্রচন্ড কমন। তাহলে এটাতে আমরা কি করব, যে নিচে যে ডিনোমিনেটর যেটা দেখবে ওইটার মাল্টিপল হিসেবে নিউমারেটরকে এক্সপ্রেস করার চেষ্টা করবে প্লাস সাম কনস্ট্যান্ট, এরকম চেষ্টা করবে। কিন্তু এখানে দেখো নিচে আছে 3n plus 5, ওপরে রয়েছে 4n plus 3। তাহলে 4 কে কোনো মতেই আমি তো 3 বানিয়ে দিতে পারবো না অ্যাজ সাচ, মানে কোনো ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করে। একটা উপায় হচ্ছে 4 কে আমি যদি 3/4 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে ওইটাই আমি করছি, যে ওপর নিচ আমি 3/4 দিয়ে গুণ ভাগ করে দিচ্ছি। তাহলে সেটা বেসিক্যালি কি হবে, ওপর নিচ 3/4 দিয়ে গুণ ভাগ করা মানে উপরে তুমি যদি 3 দিয়ে গুণ করো আর নিচেও 3 দিয়ে গুণ করো, একই ব্যাপার হয়। ওই বাই 4 দিয়ে করবো না। বোঝাতে পারলাম? আবার করে বলি, যে 4 কে আমি 3 বানাতে চাইছি। তাহলে 4 কে 3 বানানোর একমাত্র উপায় হচ্ছে যে, সরি, 4 কে 3 বানানোর একমাত্র উপায় হচ্ছে যে আমি 4 কে 3/4 দিয়ে গুণ করি। তাহলে আমি 3/4 দিয়ে ওপরটাকে যদি গুণ করতে যাই, তাহলে নিচেরটাকেও আমাকে 3/4 দিয়ে গুণ করতে হয়। তাহলে ওই যে বাই 4 দিয়ে যে গুণ ভাগের ব্যাপারটা চলে আসছে, সেটা একটু বাড়তি হচ্ছে। তো সেই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি ওপরটাকেও 3 দিয়ে গুণ করছি, নিচেরটাকেও 3 দিয়ে গুণ করছি, তাহলে আমার একই ফ্র্যাকশন পাবো। তাহলে আমি তাই করলাম। করাতে কি পেলাম, 12n plus 9 পেলাম উপরে 3 দিয়ে গুণ করলে, আর তলায় 3 into 3n plus 5 পেলাম। লাভ কি হলো এটাতে, এখানে 12n পেয়ে গেছি। 12n মানে কি 4 into 3n, তাই না? তাহলে 4 into 3n পেয়ে গেছি। তাহলে 4 into 5 টাকে এখানে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12n plus 20 minus 20 plus 9, রাইট? এই জায়গাটা আমি লিখছি, আই এম সরি, এই জায়গাটায় আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে ইকুয়াল টু 12n প্লাস 20। সেটা কেন লিখলাম প্লাস 20, তার কারণ হচ্ছে যে তলায় আমার 3n প্লাস 5 রয়েছে, রাইট? আর 12n করাতে 3n ইন্টু 4 হয়েছে, তাহলে 5 ইন্টু 4টাও চাইছি, কিন্তু রয়েছে তো 12n প্লাস 9। তাহলে 12n প্লাস 20 লিখলে মাইনাস 20 এটাও করতে হয়, প্লাস 9 করতে হয়। এটা হচ্ছে আমার নিউমারেটর, right? So numerator is equal to 12n plus 20 minus 20 plus 9। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, 12n plus 20 minus 11। এবার তো কোনো অসুবিধা নেই, ডিভাইডেড বাই 3 into 3n plus 5। তাতে কি লাভ হচ্ছে, যে this is equal to, আবার যদি লিখি তাহলে এটা আমার হবে
ইকুয়াল টু কত 4 ইন্টু 3n plus 5, right, plus minus 11, right? এটা বোঝাতে পারছি নিউমারেটরটা 12n plus 20 টাকে একসাথে লিখছি, তাহলে 12n plus 20 এখানে চলে এলো, আর minus 20 plus 9 টা minus 11 হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেছে, এটা নিউমারেটর, আর ডিভাইডেড বাই 3 ইন্টু 3n plus 5 রয়েছে। তাহলে প্রথমটা থেকে 3n plus 5 যদি ক্যান্সেল করে দাও, তাহলে শুধু 4/3 পড়ে থাকে, আর minus 11 ডিভাইডেড বাই 3 ইন্টু 3n plus 5 পড়ে থাকে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমার 4n plus 3 ডিভাইডেড বাই 3n plus 5 ছিল, তাহলে আমি উপরটাকে এইরকম একটা এক্সপ্রেশনে লিখতে চাইছি, সামথিং ইন্টু 3n plus 5 প্লাস সামথিং। সেই জন্য আমি এই কারুকার্যটা করেছি। তাহলে এতে লাভ কি হলো আমার? এতে লাভ এই হলো যে এই যে নাম্বারটি পেলে, এই যে নাম্বারটি পাচ্ছ 11 ডিভাইডেড বাই 3 ইন্টু 3n প্লাস 5, এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে 4/3 থেকে এটাকে সাবট্রাক্ট করছো, তাহলে অবশ্যই করে যেটা পাচ্ছ সেটা 4/3 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে তোমার xnটা লেস দেন 4/3 হয়ে গেছে ফর অল n বিলঙ্গিং টু n। তাহলে কি লাভ হলো, যে তুমি বলতে পারছো যে xn ইজ বাউন্ডেড অ্যাবাভ, এটা তুমি বলতে পারছো। আর তুমি কি করতে পারো, এবার তুমি xn মাইনাস xn প্লাস 1 যদি করো, সেটাতেও এবার তোমার লাভ হবে। কি লাভ হবে, যে xn মানে তো হচ্ছে 4/3 মাইনাস এইরকম একটা চেহারা এনে ফেলেছো, তাই না? দিস ইজ ইকুয়াল টু দিস, তাহলে সেটাই লেখো। তাহলে হচ্ছে 4/3 মাইনাস 11 ডিভাইডেড বাই 3 ইন্টু 3n প্লাস 5। আর যদি xn প্লাস 1 লেখো, তাহলে কি হবে, মাইনাস অফ 4/3 প্লাস 11 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইন্টু n প্লাস 1 প্লাস 5। তার মানে হবে 3n প্লাস 3 প্লাস 5 মানে 3n প্লাস 8। তাহলে এই যে প্রথম 4/3 সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এইটুকু তোমার পড়ে থাকছে, রাইট? এইটুকু পড়ে থাকবে। এটা এটা তোমার xn এর থেকে এটা আসবে, আর xn প্লাস 1 মাইনাস করেছো বলে এখানে প্লাস হয়ে গেছে, প্লাস 11 ডিভাইডেড বাই এটা আসবে, এটা xn প্লাস 1 থেকে আসবে। আর প্রথম যে এক্সট্রা জিনিসটা ছিল যেটা কমন টু বোথ, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে তুমি যদি এটাকে লেখো, এবার এটা তো সহজ জিনিস, এটাকে জাস্ট যোগ করছো, তাহলে তলায় যদি তুমি 3n প্লাস 5 ইন্টু 3n প্লাস 8, আর এখানে একটা 3 থাকবে, যেটা আমি লিখতে ভুলে গেছি, নাকি থাকবে না, সরি সরি সরি, এটা থাকবে না। তাহলে এটাকে যদি যোগ করো, তাহলে কি হবে, 11 ডিভাইডেড বাই 3 যদি কমন নিয়ে নাও, 11 ডিভাইডেড বাই 3 ইন্টু 3n প্লাস 5 ইন্টু 3n প্লাস 8 কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে 3n প্লাস 8 মাইনাস 3n প্লাস 5। তাহলে 3n 3n ক্যান্সেল হয়ে যাবে, 8 মাইনাস 5 মানে 3 থাকবে, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা কি করে দেখাতে হবে, তাহলে করে দেখাই। তো এটা কি দাঁড়াচ্ছে তোমার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকুয়াল টু, তুমি কি কি কমন নিয়েছো দেখো, 11 নিয়েছো কমন, ডিভাইডেড বাই 3 ইন্টু 3n প্লাস 5 ইন্টু 3n প্লাস 8, এত সব জিনিস তুমি কমন নিলে। কমন নিলে তোমার তলায় কি ব্র্যাকেটে কি পড়ে থাকবে, ব্র্যাকেটে পড়ে থাকবে 3n প্লাস 8 মাইনাস 3n প্লাস 5, তাই তো? এটা তোমার ব্র্যাকেটে পড়ে থাকবে। তাহলে সেটা সমান কি হয়ে যাচ্ছে, let us see whether I am able to explain. তুমি 11 by 3 into 3n plus 5 into 3n plus 8 কমন নিয়েছো, তাহলে তুমি 3n plus 8 প্রথমে একটা চলে আসবে, যাতে ওটা ক্যান্সেল হয়, তাহলে 11 by 3 into 3n plus 5 পাও। কিন্তু এসবের একটা মাইনাস সাইন থাকে এখানে, তাহলে সেটা কি করে বুঝছো, এখানে তোমার একটা মাইনাস সাইন থাকবে, তাই না? কারণ আমি 3n plus 8টা আগে লিখেছি,
মানে এটাকে আমি আগে করছি, তাই তো? তাহলে এটা 3n + 8 - 3n + 5 হচ্ছে। এবারে দেখ ঠিক হচ্ছে কিনা। -11/3 3n + 5 × 3n + 8 কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে 3n + 8 - 3n + 5 থাকলো। 3n + 8 3n + 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটাতে তোমার যা থাকার কথা সেটাই আছে, মানে এই জিনিসটাই রয়েছে। -11/3 × 3n + 5 থেকে যাচ্ছে। আর দ্বিতীয়টা দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর 3n + 5 এবার ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং 11/3 × 3n + 8 মানে এই জিনিসটা তোমার সেকেন্ড টার্মটা থেকে যাচ্ছে, রাইট? তাহলে এটা সমান এটা হলো। এবার এটা সমান কত হচ্ছে? এটা সমান তোমার হয়ে যাচ্ছে ইকুয়াল টু ওই প্রথমে যা ছিল তাই, তাহলে -11/3 × 3n + 5 × 3n + 8 সব বক্তব্যগুলো রাখো, ঠিক আছে? কিন্তু ব্র্যাকেটে কি হলো? ব্র্যাকেটে হলো তোমার 3n টা ক্যান্সেল হয়ে গেল, আর 8 - 5 মানে এখানে একটা × 3 চলে এসছে, তাই না? এখানে একটা × 3 চলে এসছে। তাহলে তোমার এই জিনিসটা এটার সাথে সমান হয়ে গেছে। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -11/3n + 5 × 3n + 8। তাহলে এই জিনিসটা তোমার মাইনাস ইন্টু সামথিং হচ্ছে, সেই মাইনাস ইন্টু সামথিং যেটা, সে সামথিংটা কিন্তু পজিটিভ, তাই না? এনটা একটা পজিটিভ ইন্টিজার, মানে ন্যাচারাল নাম্বার। সুতরাং এই জিনিসটা লেস দ্যান 0 হয়ে গেল। তাহলে কি এত খাটনি খেটে কি হলো যে xnটা লেস দ্যান xn + 1 হয়ে গেছে। সুতরাং তোমার দাঁড়িয়েছে কি যে তোমার xn যেটা সেটা একটা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, এটা দাঁড়িয়ে গেছে। So xn is strictly monotone increasing, এটা প্রথমত পাচ্ছ। আর xn is bounded above, এটা আগেই দেখিয়েছো এখান থেকে। তাহলে আমরা যে রেজাল্টটা বলেছি সেখান থেকে দাঁড়িয়ে যায় যে এই given sequence is a convergent sequence। আমি আশা করি বোঝাতে পারলাম। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটু অ্যালজেব্রাটা ঠিক মতন করে করতে হবে, করলেই দেখতে পাবে যে ক্যালকুলেশনটা দাঁড়িয়ে যাবে। আর সেটাতে উপায়টা কি বললাম যে নিউমারেটরটাকে ডিনোমিনেটরের একটা মাল্টিপল প্লাস কনস্ট্যান্ট এইভাবে লেখার চেষ্টা করবে, সেটা করলেই তোমার জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আরেকটা এক্সাম্পল করে আজকে আমরা ছেড়ে দেবো। তাহলে দেখা যাক, এই এক্সাম্পলটা দেখা যাক। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে n + 1 / 2n + 1। তাহলে এই এক্সাম্পলে আমরা আবার একই রকম কাজ করছি, যে দেখি আমি মুখে মুখে বলতে পারি কিনা। আমার সিকোয়েন্সটার তলায় রয়েছে 2n + 1, ঠিক আছে? তাহলে আমি 2n + 1 এর এটাকে গুণফল হিসেবে লিখতে চাইছি। তাহলে আমি এটাকে 2n + 2 লিখবো, কিন্তু 2n + 2 তো এটা নয়, এটা হচ্ছে জাস্ট n + 1। তাহলে আমি যদি 2n + 2 লিখি, তার মানে আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে আমি 2 দিয়ে ভাগও করতে হবে। এটা একটু আগের চেয়ে একটু সহজ হলো আমাদের, তাই না? তাহলে এটাকে লিখলাম 2n + 2 / 2 into 2n + 1। তাহলে এটা কি করেছিলে, রাইট? তাহলে 2n + 2 যেটা লিখলাম, আমি তো একটা ক্যান্সেল করতে চাইছি, তলায় রয়েছে 2n + 1। সুতরাং ওই যেটা বললাম, একটা নাম্বার ইন্টু 2n + 1 প্লাস আনাদার নাম্বার, এইভাবে লেখার চেষ্টা করব। তাহলে সেটা করেছি, এখানে এই ক্ষেত্রে একটু সহজ হয়েছে, 2n + 1 + 1 হচ্ছে। তাহলে এবার 2n + 1 টাকে আগে দেখো, তাহলে সেটা ক্যান্সেল করে দিলে হাফ পড়ে থাকে। আর দ্বিতীয়টা কি হয়, প্লাস 1/2 × 2n + 1। তাহলে 1/2 × 2n + 1 এটা কেমন নাম্বার? এটা গ্রেটার দ্যান 0, কারণ nটা একটা পজিটিভ ইন্টিজার, nটা একটা ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। সুতরাং 1/2 × 2n + 1 এটা পজিটিভ। তাহলে একটা পজিটিভ নাম্বারকে হাফের সাথে যোগ করা মানে ওটা হাফের চেয়ে বড়। তাহলে কি পাচ্ছ যে প্রত্যেকটা xn যেটা, সেটা হাফের থেকে বড়। তাহলে তুমি কি পাচ্ছ যে তোমার যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা বাউন্ডেড বিলো। আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাস, আমি এখন এক্স্যাক্টলি ভুলে গেছি, মানে যে আগের দুটো লেকচার করেছিলাম সিকোয়েন্সের উপর, তার মধ্যে কিন্তু বাউন্ডেড সিকোয়েন্সে বাউন্ডেড বিলো বাউন্ডেড অ্যাবাভ বলেছিলাম।
তো ওটারও এরকম একটা ছোট অঙ্ক তোমার শুধু দিয়ে দিতে পারে, একটা সিকোয়েন্স দিয়ে দিল, বলে ওটা দিল যে দেখাও যে ওটা বাউন্ডেড বিলো, তাহলে ওইটুকুন যদি দেয় তাহলে এতটা করলেই তোমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যেটা করতে চাইছি আরো একটু বেশি স্টাডি করতে চাইছি, যে এই সিকোয়েন্স যেটা বাউন্ডেড বিলো হয়েছে সেটা সম্বন্ধে কোনো কনভার্জেন্স নিয়ে কোনো বক্তব্য রাখা যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি পরের অংশটা কনভার্জেন্স হলে আজকে একটাই জিনিস শিখেছি, সেটাকেই লাগাতে চাইছি, যে আমি দেখবো যে এটা মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং কিছু একটা হচ্ছে কিনা। মনোটোন ইনক্রিজিং যদি হয় তাহলে আমার কোনো বক্তব্যই থাকবে না, কারণ বাউন্ডেড বিলো হয়ে কোনো লাভ হলো না, তাহলে আমাকে বাউন্ডেড আবাভ কিনা সেটাও দেখতে হতো। কিন্তু মনোটোন ডিক্রিজিং যদি বাই চান্স হয়ে যায় তাহলে আমি বলতে পারবো কিছু। বুঝতেই পারছিস যে এক্সাম্পল আমি যখন চুজ করেছি, এটা আমি মনোটোন ডিক্রিজিং হচ্ছে হেন এক্সাম্পলই চুজ করেছি। তো আমি ওটাকে ক্যালকুলেট করব, একদম আগের মতন করছি, xn মাইনাস xn প্লাস ওয়ান যখন নিচ্ছি তখন আমি এই চেহারাটাকে ইউজ করছি। xn এ এটা লিখলাম, তাহলে হাফ প্লাস ওয়ান বাই টু ইন্টু টু এন প্লাস ওয়ান করবো। আর xn প্লাস ওয়ান কত হবে, হাফ প্লাস ওয়ান বাই টু ইন্টু টু, এবারে n প্লাস ওয়ান হয়ে যাবে এখানে, তাহলে টু ইন্টু এন প্লাস ওয়ান করলে টু এন প্লাস টু হয়, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হবে, টু এন প্লাস থ্রি এসে যাবে। তাহলে তোমার xn প্লাস ওয়ান হচ্ছে হাফ প্লাস ওয়ান বাই টু ইন্টু টু এন প্লাস থ্রি। তাহলে এই যে হাফ, এটা xn আর xn প্লাস ওয়ানে কমন আছে, সুতরাং মাইনাস করতে গেলেও দুটো সাবট্রাক্ট মানে ক্যান্সেল হয়ে যাবে, আর পড়ে থাকবে শুধু এটা। তাহলে আবার আগের মতন করে তুমি ক্যালকুলেট করো। আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, হ্যাঁ, যদি চেষ্টা, আরে বাবা সরি, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করে দেখাই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। ওকে, সো লেট আস সি। So I am getting this is equal to 1 by 2 into n 2n plus 1 minus 1 by 2 into 2n plus 3। তাহলে আমার এখান থেকে যেটা করছি আমি 1 divided by 2 into 2n plus 1, একই কাজ করবো, বুঝেছো তো, into 2n plus 3, এটাকে কমন নিয়ে নেবে। এটা কমন যদি নিয়ে নাও তাহলে ভিতরে কি পড়ে থাকবে, প্রথমটাতে কি হলো, নিচে একটা এক্সট্রা 2n plus 3 করে দিয়েছি, তাহলে উপরে একটা 2n plus 3 করো, তাহলেই হয়ে যায়। আর দ্বিতীয়টাতে কি হচ্ছে, তলায় একটা 2n plus 1 এক্সট্রা এসে গেছে, তাহলে উপরেও আমাকে 2n plus 1 এক্সট্রা বসাতে হবে, রাইট, এটাই হবে। তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে, এবার বাইরে যা লেখা আছে সেটা তো আবার কমন একই জিনিস লিখতে হবে, 1 by 2 into 2n plus 1 into 2n plus 3, এটা লিখতে হবে বাইরে। আর ভেতরে কি হচ্ছে দেখ, 2n minus 2n এটা ক্যান্সেল করে যাচ্ছে, আর 3 minus 1 করলে ওটা 2 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি নিউমারেটরটা 1 into 2 হয়ে গেল, তাই না। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, 1 by 2n plus 1 into 2n plus 3, মানে জিনিসটা বুঝতে পারছো, জাস্ট ভেরি সিম্পল ক্যালকুলেশন will give you this, and this 1 by 2n plus 1 into 2n plus 3, this is a positive number. So since this is a positive number, you are getting that xn is greater than xn plus 1. তাহলে আমি কি পেলাম, যে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের সম্বন্ধে আমার দুটো জ্ঞান প্রাপ্তি হলো। প্রথম জ্ঞান প্রাপ্তি হলো যে ইট ইজ বাউন্ডেড বিলো, দ্বিতীয়টা হলো যে xn is greater than xn plus 1 for all n, তার মানে কি, it is strictly monotone decreasing, sorry, so it is strictly monotone decreasing and it is bounded below, দুটোই যেহেতু পেয়ে গেছো তার মানে এটা কনভার্জেন্ট হবে। আর আরো একটু খেটে দেখিয়ে দেওয়া যায় যে হাফটাই এটার লিমিট হবে, সেটা খাটার আর কোনো দরকার নেই, আসলে তোমরা খুব সহজভাবে জানো যে এটাকে ওপর নিচ n দিয়ে ভাগ করো, তাহলে এটা কত হয়, 1 plus 1 by n, আর তলায় হবে 2 plus 1 by n। এবার লিমিট নাও অ্যাজ n টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে 1 by n কোথায় যায়, 0 তে যায়, তাহলে ওপরটা কোথায় যাবে, 1 এ যাবে, কারণ ওটা 1 plus 1 by n ছিল, তাহলে দ্যাট ইজ গোয়িং টু 1। আর তলায় কি হচ্ছে, তলায় হচ্ছে 2 plus 1 by n, তাহলে ওটা কোথায় কনভার্জ করবে, 2 তে কনভার্জ করবে, তাহলে n plus 1 by 2n plus 1 will converge to half as n tends to infinity। এটা অ্যাকচুয়ালি তুমি নিজে থেকেই এমনিতেই দেখতে পারো।
তাহলে আমি আরো দুটো রেজাল্ট ভেবেছিলাম যে আজকে আমরা করব, কিন্তু আমার মনে হয় যে আপাতত আমরা এখানেই থেমে যাই, কারণ ওই দুটো একটুখানি আরো চিন্তা ভাবনার ব্যাপার আছে। So আমরা we will continue with those two examples in the next lecture, and we will talk about some other things also. Okay, so let us stop here, and if you have any problem you should ask.